ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী এই মুহূর্তে সিঙ্গাপুরে চিকিৎসাধীন। গতকাল রাতে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি তথ্য জানানো হয় যে সিঙ্গাপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে জানানো হয়েছে তার অবস্থা বেশ সংকটাপন্ন। এরপর থেকেই শরীফ ওসমান হাদী মারা গিয়েছেন কিনা বা তিনি ইতোমধ্যেই মারা গেছেন এই মর্মে সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের তথ্য ছড়াচ্ছে বা এই নিয়ে একটা তুমুল আলোচনা শুরু হয়। শরীফ ওসমান হাদী খুব দ্রুত সুস্থ হয়ে ফিরবেন এটা আকাঙ্ক্ষা প্রত্যেকেরই। তো শরীফ ওসমান হাদী আসলে এই চিকিৎসাধীন দশায় গেছেন গুলিবিদ্ধ হয়ে। আমরা জানি গত শুক্রবার দিন দুপুরবেলা তিনি পল্টনের কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। তার যে আততায়ী বলি বা তাকে যিনি হামলা করেছেন তাকে শনাক্ত করা হয়েছে, তাকে খোঁজা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এ নিয়ে বা এই পুলিশি তদন্ত কি প্রক্রিয়ায় হচ্ছে, সেখানে কি ধরনের বিষয় হয়েছে, এ নিয়ে চর্চার ওয়েবসাইটে একটি বিশেষ প্রতিবেদন দিয়েছেন চর্চার বিশেষ প্রতিবেদক সামদানি হক নাজুম। তিনি আছেন আমাদের সঙ্গে। আমরা তার কাছ থেকেই জানবো যে তিনি এখন পর্যন্ত আসলে এই তদন্তের বিষয়ে বা হামলাকারীদের বিষয়ে সর্বশেষ কি তথ্য জানেন। সামদানি হক নাজুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আপনি শরীফ ওসমান হাদীর হামলাকারীদের খোঁজার ক্ষেত্রে বা তাদের গ্রেপ্তারের যে অভিযান পুলিশ চালাচ্ছে সেটা নিয়ে খুব ইন্টারেস্টিং একটি তথ্য নিয়ে আপনি একটি বিশেষ প্রতিবেদন লিখেছেন। সেটা হচ্ছে যে মোটরসাইকেলটি, সেই মোটরসাইকেলের নাম্বার প্লেট শনাক্তে পুলিশ প্রথমে ভুল করেছিল এবং সেজন্য আসলে মোটরসাইকেলের মালিক হিসেবে যে আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নেওয়া হলো সেটা আসলে এক ধরনের ভুল বোঝাবুঝি বা এই ধরনের একটা বিষয় সামনে এসেছে। আসলে বিষয়টা কি একটু যদি আমাদেরকে একটু বলেন। আচ্ছা, আসলে বিষয়টা যেটা হয়েছে আমি একদম ডেফিনিটভাবে যদি বলতে চাই যে মোটরসাইকেল মালিককে যে শনাক্ত করে তাকে 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে, যে আব্দুল হান্নানের কথা আপনি বলছিলেন, তিনি আসলে একদমই নিরপরাধ। তিনি আমরা বলি না যে ফেঁসে গেছেন, তিনি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুরুর দিকে একটা ভুলের কারণে আসলে তার আজকে এই দশা। তিনি 3 দিনের রিমান্ড অলরেডি শেষ করেছেন এবং তিনি যে আসলে নিরপরাধ তার যে তদন্ত কর্মকর্তা সেটিও কিন্তু তিনি নিশ্চিত হয়েছেন এবং তিনি সেই মর্মে গতকালই বিজ্ঞ আদালতে একটি আবেদনও জমা দিয়েছেন এবং যে রিমান্ড পরবর্তী যেই প্রতিবেদন সেটি জমা দেওয়ার জন্য গতকাল তিনি আদালতে উপস্থিত হয়েছেন এবং আদালত যেটি করেছেন যে আগামী 21 তারিখ অর্থাৎ রোববার সেই প্রতিবেদনটি দাখিল করার জন্য নির্দেশ দিয়েছে। অর্থাৎ সেটি আদালত এখনও প্রতিবেদনটি দেখেনি, সেটি আমরা আশা করছি 21 তারিখে দেখে তারপরে হান্নানের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবেন। কিন্তু এটা আদালতের সিদ্ধান্ত, কিন্তু আমরা যা পেয়েছি এবং তদন্তকারী কর্মকর্তা যা পেয়েছে সেটাই খুবই ইন্টারেস্টিং। মূলত আপনার যদি খেয়াল থাকে যে আমরা যখন দুপুরবেলা প্রায় 2:21 নাগাদ আমরা যখন এই হাদির উপর হামলার ঘটনাটি আমরা জানতে পারি, তারপর থেকে কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের পুলিশ সহ অন্যান্য যে বাহিনীগুলো আছে যারা আসলে কোনো একটি ঘটনা ঘটলেই ছায়া তদন্ত শুরু করেন, প্রত্যেকেই কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ ধরে কাজ শুরু করেছে এবং এটি কিন্তু প্রথম ক্লু ছিল যে সিসি ক্যামেরা ফুটেজে কাদেরকে দেখা যাচ্ছে, কারা আসলে এই হামলাটি চালাচ্ছে। তো এই কাজটি করতে গিয়ে প্রথমে শনাক্ত হয় আসলে মোটরসাইকেলটির আপনার খেয়াল আছে কিনা, আমরা প্রথম দিনই বিকেলবেলা আমরা মোটরসাইকেলের মডেল নাম্বারটি নিয়ে আলোচনা করছিলাম, যেটি হোন্ডা কোম্পানির যে হর্নেট সিরিজের মোটরসাইকেল। তো প্রথমেই ওই মোটরসাইকেলটির নাম্বারটি শনাক্ত করার একটি কাজ চলে এবং তার পাশাপাশি আরও একটি ইউনিট যে কাজটি করে সেটি এটির গতিবিধি, এটি আসলে ওসমান শরীফ হাদীকে গুলি করার পর মোটরসাইকেল চালক কোন দিকে আসলে নিয়ে গেছেন মোটরসাইকেলটিকে, এই দুটি বিষয় আসলে প্রাথমিকভাবে খুব গুরুত্ব সহকারে তদন্তের আওতায় আনা হয়। তা আমরা যখন দেখছিলাম যে প্রথমেই মোটরসাইকেল নম্বরটি যখন শনাক্ত করা হয়, এখানে একটু খুব ডিফিকাল্ট বলাটা যে আসলে কারা কোন বাহিনী আসলে এটি প্রথমে শনাক্ত করে। প্রথমে আমরা জানতে পারি যে এই নম্বরের একটি মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে। তো সেটি ধরে আসলে পরবর্তীতে র্যাবের যারা আছেন তারা আসলে তদন্ত শুরু করেন এবং বিআরটিএ থেকে সেই নম্বর দিয়ে নম্বরের মালিককে সেটি আসলে যাচাই করার চেষ্টা করেন। সেই তথ্য নিয়ে তারা আসলে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে এই হান্নানকে আসলে গ্রেপ্তার করেন। এখন আমরা শুক্রবার হাদী গুলিবিদ্ধ হন এবং শনিবার হান্নানকে আসলে গ্রেপ্তার করা হয় এবং রোববার সকালবেলা হান্নানকে পল্টন থানায় হস্তান্তর করা হয়, যেহেতু মামলাটি আসলে তদন্তের দায়িত্ব পল্টন থানার। তো আমরা তখন রোববার বিকেল নাগাদ আমরা আসলে যে তথ্যটি পাই সেটিতে দেখা যায় কি যে আসলে
এটি আমরা তো প্রথমবার শনাক্ত হয়ে গেছে যে এটি হচ্ছে হোন্ডা হর্নেট সিরিজের একটি মোটরসাইকেল, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে বিআরটি এর যে তথ্য বলছে, রেজিস্ট্রেশন তথ্য অর্থাৎ যে নম্বরটি পাওয়া গিয়েছিল সেটির তথ্য বলছে যে হচ্ছে ওই মোটরসাইকেলটির মডেলের মধ্যে একটু পার্থক্য আছে। সেটি মূলত হচ্ছে রেজিস্ট্রেশনে লেখা আছে সেটি হচ্ছে সুজুকি জিক্সার যে মোটরসাইকেল সেটি, আর ব্যবহার হয়েছে হোন্ডা হর্নেট মোটরসাইকেল। তো সেই জায়গা থেকে আমরা আবার একটু, আপনার খেয়াল আছে কি না যে হচ্ছে হান্নানকে যখন আদালতে তোলা হলো, হান্নান কিন্তু আদালতের অনুমতি নিয়ে সে কিন্তু বলেছে যে হচ্ছে আমি আমার মোটরসাইকেলটি একটি শোরুমে বিক্রি করে দিয়েছি, পুরাতন মোটরসাইকেলের শোরুমে, আমাকে সেখানে নিয়ে গেলে সব পরিষ্কার হয়ে যাবে। তো তাৎক্ষণিকভাবে আসলে হয়তো পরিস্থিতি এমন ছিল যে হান্নানের সেই কথা আমলে নেওয়ার মতো আসলে সুযোগ ছিল না। পরবর্তীতে যখন এটি একটি জিডি হয়, এই ঘটনায় আলাদা একটি জিডি হয় কিন্তু পল্টন থানায়, যে হচ্ছে মোটরসাইকেল যে বিষয়টি শনাক্তের যে বিষয়টি, তো সেটিকে তদন্ত করার জন্য আলাদা একজন ইনভেস্টিগেটিভ অফিসার হচ্ছে আসলে নিয়োগ করা হয়। তো তিনি যখন কাজ শুরু করেন এবং আমরাও পাশাপাশি কাজ করছিলাম, যখন আমাদের কাছে আমরা একটু খবর পেলাম যে আসলে বিআরটির তথ্য আসলে বলছে এরকমটা, এটা জিক্সার মোটরসাইকেল হওয়ার কথা, তখন তদন্তকারী কর্মকর্তাও কিন্তু দেখলেন একটু খবর নিয়ে যে আসলে তা ঠিক আছে, এটি জিক্সার মোটরসাইকেল। তো তখন একটি ধারণা তৈরি হলো কি যে হান্নান হয়তো তখন মিস ইনফরমেশন দিচ্ছেন, হয়তো তার মোটরসাইকেল নম্বরটি হয়তো কপি করা হয়ে থাকতে পারে, এমন একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে কিন্তু আয়ও ছিলেন। তো তখন এরপরে আমরা যেটা দেখতে পাই যে সিদ্ধান্ত হলো যে তদন্তকারী কর্মকর্তা হচ্ছে সেই শোরুমে যাবেন, গিয়ে আসলে এই মোটরসাইকেলটা আসলে এখন উদ্ধার করার কোথায় ছিল, শোরুমটা হচ্ছে মিরপুর হচ্ছে 5 নম্বর সেকশনে। তো সেখানে রেসার নামে শোরুমটির নাম। তো তদন্তকারী কর্মকর্তা সিদ্ধান্ত নিলেন যে সেখানে যাবেন। তার মধ্যে আমরা আবার সেই শোরুমে আমরা নিজেরা যোগাযোগ করি, আমি নিজে যোগাযোগ করি। সেই শোরুম মালিকের সাথে যোগাযোগ করার পর উনি খুব কোঅপারেট করেন আমাদেরকে, এবং উনি বলার পরই বুঝতে, যেহেতু আলোচিত ঘটনা, ওনার ওই সময়ের মধ্যে ওনার দৃষ্টিগোচর হয়ে যায় বিষয়টি যে আসলে এই আব্দুল হান্নান তিনি অলরেডি এই ঘটনায় আটক আছেন, গ্রেপ্তার আছেন। তো তাকে বলার পর তিনি আমাদেরকে যে তথ্য দিলেন, সেখানে আমরা নিজেরা একটু বলতে পারেন যে অপ্রস্তুত হয়ে যাই যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছে ঘটনা। সেটি হলো যে ওই মোটরসাইকেল শোরুমের মালিক যিনি আতাউল্লাহ সোহাগ, তিনি আমাদেরকে জানালেন যে আসলে হান্নান সাহেব যে মোটরসাইকেলটি বিক্রি করেছেন তাদের কাছে, সেটি হচ্ছে গত জানুয়ারি মাসে, এবং সেটি আসলে জিক্সার মোটরসাইকেলের নয়, এবং যে মোটরসাইকেলের নম্বর ধরে হান্নানকে খুঁজে পাওয়া হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বরের সাথেও এই মোটরসাইকেলটি মিলে না, এবং মডেলও একদম আলাদা। হান্নান যে মোটরসাইকেলের যে নম্বর ধরে হান্নানকে শনাক্ত করা হচ্ছে সেটি হচ্ছে সুজুকি জিক্সার, আবারও বলছি। কিন্তু শোরুমে গিয়ে দেখা গেল, শোরুম মালিকের তথ্য অনুযায়ী আমরা পেলাম সেটি হচ্ছে হান্নান যেটি বিক্রি করেছে সেটির নম্বরও একেবারেই আলাদা, সেটির সাথে কোনো মিল নেই, এবং সেটি হচ্ছে ইয়ামাহা FZS একটি মোটরসাইকেল। তো তখন আমরা আসলে একটি দ্বিধায় পড়ে গেলাম, আসলে হচ্ছেটা কি, মানে একটা গোলক ধাঁধার মতো অবস্থা। তো তখন, কারণ হান্নান বলছে রেফারেন্স দিয়েছে এই শোরুমের, তো শোরুমে এসে গিয়ে দেখি যে হান্নান বিক্রি করেছে, কিন্তু সেটি আবার এই মোটরসাইকেলও না। তাহলে এখন কথা আসলো যে জিক্সার তাহলে কোথায়, এখানে কি তাইলে হান্নান কি কিছু গোপন করছে? তো তদন্তকারী কর্মকর্তাও সেখানে গেলেন। পরবর্তীতে আমরা যেটা আসলে বুঝলাম, মানে সেটা হচ্ছে যে হান্নান আসলে এমন একটা চাপে পড়ে আসলে সে একটু দ্বিধাগ্রস্ত হয়ে গিয়েছিল, এবং সে নিজে একটি ভুল করেছে। সেটি কি? তথ্যগত ভুল। হান্নানের পরিচয়টা যদি আমি আপনাকে আরেকটু দিই, সে আসলে মূলত শৌখিন বাইকার। সে কিছুদিন পরপর সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কিনে সেটি ব্যবহার করেন, আবার বিক্রি করে দেন, আবার নতুন মোটরসাইকেল কিনেন। তো এখানে আমরা দুটি মোটরসাইকেল পেলাম হান্নানের নামে রেজিস্টার্ড। একটা হচ্ছে যেটি হচ্ছে ওই শোরুমে, পুরাতন মোটরসাইকেলের শোরুমে FZS ইয়ামাহা, আরেকটি যেটি সেটি হচ্ছে হান্নানকে যে নম্বর ধরে ডিটেক্ট করা হয়েছে সেটি হচ্ছে সুজুকি জিক্সার। কিন্তু সুজুকি জিক্সারের আমরা আসলে তখন কোনো উপস্থিতি পাচ্ছিলাম না, শুধু নম্বরটারই আমরা ট্র্যাক করতে পেরেছি। তারপর যেটি জানা গেল মূলত তখন হচ্ছে সেই তদন্তকারী কর্মকর্তা যখন সেই শোরুমে গেলেন, তখন হচ্ছে সেই শোরুমের মালিক এবং হচ্ছে হান্নানকে মুখোমুখি বসানোর ব্যবস্থা করলেন তিনি। তো তখন আসলে কনফিউশন দূর হলো। বিষয়টা যেটা হয়েছে, হান্নান যে জিক্সারের যে নম্বর প্লেট ধরে হান্নানকে শনাক্ত করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, সেই জিক্সারটি মোহাম্মদপুরের আরও একজন বাসিন্দার কাছে তিনি আসলে বাইক বিক্রি করেছেন ওই বাইকটি। তো বিক্রি করার ফলে উনি আসলে এখানে একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন যে আসলে উনি জিক্সারটা যে অন্য একজনের কাছে বিক্রি করেছেন এবং বৈধ পথেই বিক্রি করেছেন, এবং তার সাথেও আমাদের পরবর্তীতে কথা হয়েছে, যোগাযোগ হয়েছে, তিনি ওই বাইকটা ব্যবহার করছেন। তিনি আসলে কনফিউজ করেছেন এখানে যে তিনি তার বলা উচিত ছিল যে ওই মোহাম্মদপুরের বাসিন্দার কথা, সুজুকি জিক্সারটা তিনি আসলে শোরুমে বিক্রি করেন, সেটা ব্যক্তিগতভাবে, এবং সেটা আরো আগের ঘটনা, সেটি হচ্ছে 2024 সালে মাঝামাঝি। আমার এই জায়গায় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে চর্চা যখন হচ্ছে এইটা ফাইন্ড আউট করে, আপনি যখন এটা খুঁজছেন,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে সামনে আসে যে মডেল যেখানে আলাদা, জি, যে আমরা খুব ভালো করে শুরু থেকে বলা হচ্ছে হোন্ডা হর্নেটের মোটরসাইকেলটি ছিল এবং সেখানে দুজন ছিল, একজন চালক আর একজন পেছনে ছিলেন হচ্ছে হামলাকারী। জি। তো যখন ওই নম্বরটি মেলাচ্ছিল তখন বিআরটি এর সাথে কোনোভাবে ক্রস চেক করেনি পুলিশ? আমরা আসলে যে ডকুমেন্টটা আমরা নিজেরা ক্রস চেক করেছি একই ডকুমেন্ট কিন্তু তারাই ক্রস চেক করেছে। এখন এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে দেখেন প্রথমে তাকে আটক করেছে মূলত র্যাব। এখন র্যাব যখন আটক করেছে তখন তাদের আসলে এটা নজরে আসা উচিত ছিল। এবং আমরা যদি আটকের পর থানায় হস্তান্তরের সময়টুকু দেখি সেটা হচ্ছে আগের দিন বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়েছে, পরদিন সকালে তাকে হচ্ছে থানায় হ্যান্ডওভার করা হয়েছে। এখন এখানে যদি একটু সচেতন হতেন র্যাবের যারা আসলে ইয়েকে আটক করেছেন বা এইটা নিয়ে যারা কাজ করছিলেন, তাহলে হয়তো তাদের চোখেই বিষয়টা ধরা পড়তো। আবার আমরা পরবর্তীতে অবশ্য র্যাবের সাথেও কথা বলেছি, যে কারণ যেহেতু তারা প্রথম আটক করেছেন, তো তাদের জায়গা থেকে মানে একটি বিষয় অবশ্য তারা দুঃখ প্রকাশ করে বলেছেন যে তারা এটি স্বীকার করে নিয়েছেন তাদের সচেতন হওয়া দরকার ছিল। কিন্তু আবার তারা পাল্টা একটি যুক্তিও দেখিয়েছেন, সেটি হচ্ছে কি যে এমন একটি ঘটনা, এই ঘটনায় আসলে হতে পারে যে হচ্ছে এখানে মোটরসাইকেল মডেলটা আসলে তাদের কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়নি। তাদের কাছে যেটুকু প্রয়োজন মনে হয়েছে সেটা হচ্ছে আগে গ্রেপ্তার করা, কারণ তারপরে হয়তো সময় পাওয়া যাবে সেগুলো যাচাই বাছাই করার জন্য, কিংবা এনাফ আরও রিসোর্স পাওয়া যাবে। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে একটা খুবই মূলনীতির জায়গা, যেটা যে আমরা অপরাধী হিসেবে মানে আব্দুল হান্নান কিন্তু পত্রিকা মারফত বলি, সোশ্যাল মিডিয়া বলি, নানাভাবে হচ্ছে এটার সাথে সংযুক্ত ব্যক্তি হিসেবে পরিচিত হয়ে গেছেন। তো এই জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর একটা খুবই মৌলিক নীতির জায়গা থাকে যে যতক্ষণ পর্যন্ত আসলে মিনিমাম জায়গা না থাকে ততক্ষণ পর্যন্ত এই ধরনের বিবৃতি বা এই ধরনের দেওয়ার কথা না। তারা যদি হচ্ছে প্রাথমিক তদন্ত শেষ না করে থাকেন, বা এই জায়গায় যদি হচ্ছে হ্যাঁ এটা পরে দেখা যাবে, আগে আমরা নিয়ে জিজ্ঞাসাবাদ করি, যদি এই পজিশনটা এই হয়, তাহলে তারা আব্দুল হান্নানকে এতটা সামনে নিয়ে এলেন কেন? জি, এটি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন এবং এটি আমরাও জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে কেন আসলে এত এই তড়িঘড়ি জায়গাটা এসেছে। সেক্ষেত্রে আমরা র্যাবের কাছ থেকে এবং হচ্ছে পুলিশের কাছ থেকে যে ক্লারিফিকেশন পেয়েছি, তারা বলছেন যে একটি তো আইনি বাধ্যবাধকতা আছে যে আপনি যদি কাউকে অপরাধের সাথে জড়িত হিসেবে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেন বা আটক করেন, তাকে হচ্ছে 24 ঘন্টার মধ্যে হচ্ছে কোর্টে প্লেস করতে হবে। তারা মূলত এটিকে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, এই যুক্তি। কিন্তু অপরদিকে যেটি হচ্ছে যে এই ধরেন এটি নিশ্চিত হওয়ার জন্য আদৌ কি আসলে ধরেন মডেল নাম্বারটা চোখে পড়ার জন্য সেটি কি খুব বেশি সময়ের বিষয় ছিল কিনা, এই প্রশ্ন কিন্তু আমাদের কাছেও আছে, কিন্তু সেই প্রশ্নের উত্তর কিন্তু আমরা আসলে পাইনি। মূলত আমরা যেটা দেখেছি যে এখানে আমি একটু প্রাসঙ্গিক করতে চাই হচ্ছে জিজির যে আইও আছেন, অর্থাৎ পল্টন থানার এসআই যিনি আছেন শামীম হাসান, তাকে আসলে তার যে এই বিষয়টিকে, হান্নানের বিষয়টিকে সঠিক তদন্ত করে সেটিকে আসলে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তার যে আকাঙ্ক্ষা, তার যে চেষ্টা আমরা দেখেছি, তাতে করে আমরা আসলে তাকে একটা ধন্যবাদ দিতেই পারি। কারণ হ্যাঁ, এই চেষ্টাটুকু যদি তার আগে, তাকে কোর্টে প্লেস করার আগে যদি হয়ে যেত, তাহলে হয়তো হান্নানকে এতটা সামাজিকভাবে যেই তার যে সম্মানহানি, মানহানির যে বিষয়গুলো বা তার যে ক্ষতির মধ্য দিয়ে তিনি যেটি যাচ্ছেন, সেটি হয়তো আরও কমিয়ে ফেলা সম্ভব ছিল। এই জায়গাটায় আমি একটা সম্পূরক প্রশ্ন যদি আমি করি, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনায় সাধারণত দেখা যায় যে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই পার্টি আসলে তদন্তের সাথে যুক্ত থাকুক না কেন, সেই পার্টির এক ধরনের প্রবণতা, এটা অনেক শুধু এই ঘটনায় নয়, বিভিন্ন সময়, যে একজনকে আসলে প্লেস করা মিডিয়ার সামনে যে আমরা আসলে কাজ করছি। জি, এই প্রবণতা কোনোভাবে আসলে এইটার ক্ষেত্রে কাজ করেছে ডেফিনেটলি করেছে। এবং আমি কিন্তু তদন্তকারী কর্মকর্তা শামীম হাসানকে ধন্যবাদ দিলাম সেই জায়গা থেকে, কারণ তিনি সেই চাপটুকু ওভারকাম করে তিনি আসলে সত্যকে সত্য বলার চেষ্টা করেছেন এবং হান্নানের পক্ষে তিনি কাজ করেছেন। সেটা আমি ছোট করে বলি, হয়তো বিস্তারিত বলতে পারবো না। সেটা হচ্ছে এই ঘটনার পরপরই যে আমি আপনাকে একটা জায়গায় বলছিলাম যে হচ্ছে এনাফ সময় ছিল যে আরেকটু যাচাই করে তাকে কোর্টে প্লেস করার, কিন্তু সেই জায়গাটায় ঊর্ধ্বতনদের, আমি যদি বলি ডিএমপির ঊর্ধ্বতনদের, আমি যদি বলি অন্যান্য যারা আছেন প্রেশার গ্রুপ আছে, তাদের জায়গাটা মাথায় রেখেই তড়িঘড়িটা করা হয়েছে। এবং আপনি দেখেন এটার সাথে সম্পর্ক কি, সেই যে বাইকের নম্বরটি ভুল যে হলো, ভুলটা কিভাবে হলো? হান্নানের মোটরসাইকেল হচ্ছে শেষে হচ্ছে 5 সংখ্যা ডিজিট রেজিস্ট্রেশন নাম্বারের, যেটি মূলত ভুয়া নাম্বার প্লেট হিসেবে আমরা পরে পেয়েছি, সেটির সংখ্যা ছিল 6। আর যেটি হর্নেট বাইকের আসল নাম্বার প্লেট, সেটির আবার একদমই আলাদা। তো এখানে
যখন তারা সিসি ক্যামেরা ফুটেজ ধরে হচ্ছে নম্বরটি শনাক্ত করার চেষ্টা করছে, 5-এর জায়গায় 6-এর জায়গায় 5 তারা আসলে এটা মনে হয়েছে তাদের কাছে, এবং কেউ একজন কনফার্ম করেছে হ্যাঁ নাম্বারটা হচ্ছে এটা, তখন অন্যরা এটা ধরে কাজ শুরু করেছে। তো এই যে ধরেন যে আরো একটু সময় নিয়ে যাচাই করা যে না, আমি কি 5 দেখছি নাকি 6 দেখছি। আমি আসলে ফোকাসটার আলোটা ফেলতে যাচ্ছি হচ্ছে আমি 6 আর 5 খুব কাছাকাছি, সেজন্য হয়তো আমার চোখের ভুলটা হলো। মডেল তো আমার হচ্ছে খুবই সহজে। জি, আমি সেই প্রসঙ্গে আসছি। তো ধরেন যে মানে ওইখানেও কিন্তু তারা পরবর্তীতে, আমি অনানুষ্ঠানিকভাবে একজন কর্মকর্তার সাথে এটি নিয়ে ডিটেইল কথা বলেছি যে এই যেহেতু একজন মানুষের নিরপরাধ থাকার বড় একটি প্রশ্ন এখানে জড়িয়ে যায়। তো র্যাবের সেই কর্মকর্তা আমাকে বললেন, দুঃখ প্রকাশ করে বললেন যে দেখেন, আমাদের তখন যে একটা প্রেশার, ট্রিমেন্ডাস একটা প্রেশারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, আমাদের তখন টার্গেট হচ্ছে আমরা আততায়ী ধরবো, যিনি হামলাকারী তাকে ধরবো। তো সেটা ধরার জন্য মোটরসাইকেল নাম্বারটা, এখন ওই সময়ে কারোর মাথাতেই আসে না যে আমাদের এটা শনাক্ত করতে ভুল হতে পারে। তো হান্নান পরিস্থিতির শিকার হয়ে গেছেন, সেই জন্য আসলে এটা আমি কেন প্রসঙ্গটা আনলাম, এই যে এই প্রেশারটা কিন্তু ধরেন যে আপনি কিংবা আমরা যারা ফেসবুক চালাচ্ছি কিংবা পলিটিক্যাল পার্টি আছে, আমরা কিন্তু দেখেছি ঘটনার পরপরই কিন্তু একটা পলিটিক্যাল পার্টিরা বক্তব্য আক্রমণ শুরু করেছে। এই জায়গায় আমি এখানে আরেকটা সম্পূরক প্রশ্ন আমি যদি করি, সেটা হচ্ছে যে এই যে শরীফ ওসমান হাদির উপর গুলি চালানো বা তাকে হত্যা চেষ্টা করা, এই যে ঘটনাটা, এই ঘটনা নিয়ে কিন্তু এখনো রাজনৈতিক পরিমণ্ডলে ব্যাপক ধরনের একজন আরেকজনের দিকে তীর ছোড়াছুড়ির কাজটা চলছে। এবং এক ধরনের সোশ্যাল প্ল্যাটফর্মে আপনার জাজমেন্টাল নানান বক্তব্য আসছে, এবং সেটা গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তির কাছ থেকেও আসছে। সরকারের পার্ট হোক বা সরকারের পার্টের বাইরে হোক বা সরকারের সাথে সুসম্পর্ক আছে, এই ধরনের ব্যক্তিরাও কিন্তু এই ধরনের বিভিন্ন মতামত সোশ্যাল মিডিয়াতে দিয়ে যাচ্ছেন। তাহলে একই ধরনের ক্রাইসিস তো এখনো আছে তদন্তকারী সংস্থাগুলোর জন্য, যে এই প্রেসার গ্রুপটা কিন্তু এখনো ওয়ার্কিং, এবং সেক্ষেত্রে এই চাপে পড়ে তারা কি পরবর্তী ভুলটা করতে পারে? আসলে যেহেতু আমরা বড় ধরনের একটি ভুল শুরুতে আমরা পেয়েছি, এখন পরে যে আর কোনো ভুল হবে না কিংবা সেই ভুলটা যে আমাদের সামনে আসবে সেটা নিয়ে কিন্তু আমরা আসলে নিশ্চিত নই। তাহলে তদন্তের উপর আমরা আস্থা রাখবো কতটুকু? এটা আসলে আমরা কি আদৌ রাখি কিনা, এটাও কিন্তু একটি প্রশ্ন। আমি পাল্টা আপনাকে এই প্রশ্নটি করছি যে আদৌ আমরা সেই তদন্তের উপর আস্থা রাখি কিনা। কারণ দেখেন, একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটি তদন্ত করার জন্য এনাফ টাইম দিতে হবে, কারণ ঘটনা ছোট ঘটনা নয়, এবং এটি পূর্ব পরিকল্পিত, যেহেতু শুটার সে শ্যুট করেছে এবং সে নিশ্চয়ই ওই সেফ এক্সিটের জায়গা তৈরি করেই, প্রি প্ল্যান করেই হচ্ছে সে এত কিছু করেছে। তো পরিকল্পনায় তো পৌঁছাতে হলে গেলে তো সূত্র ধরে ফেজ বাই ফেজ যেতে হবে, তদন্ত কাজ এগিয়ে নিতে হবে। এখন আমরা যদি মনে করি যে না, শ্যুট করেছে এবং শুটার আমাদের হাতেই আছে, আমরা ধরে ফেলছি, হ্যাঁ, এবং আপনি কিন্তু দেখবেন যে এই কথাও কিন্তু চলছে, আলোচনায় আছে যে হচ্ছে শুটারকে আসলে সেফ এক্সিট দেওয়া হয়েছে, কিংবা হচ্ছে শুটারকে আসলে সেভ করার জন্যই ডিলে করা হচ্ছে। বাস্তবতা কিন্তু আসলে তা না। আমি এই প্রসঙ্গে যাব, তার আগে আরেকটি আব্দুল হান্নান প্রসঙ্গে আরেকটি প্রসঙ্গে যাই। সেটা হচ্ছে আব্দুল হান্নান, আপনার প্রতিবেদনে আপনি লিখেছেন যে পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হবে যে এই বিষয়টি অবহিত করে, এবং তাকে যেন রিলিফ দেওয়া যায় এই জায়গা থেকে, সেটার একটা আবেদন করা হবে। তারপরে আমরা দেখলাম যে আসলে জামিন আবেদন মঞ্জুর হয়নি, সেটা নতুন শুনানির দিন ধার্য হয়েছে। এখানে আসলে ঘটনাটা কি, আবেদন কি করেছিল পুলিশ, এখানে বলেছে কি? হ্যাঁ, এখানে যেটি হয়েছে গতকালকেই, অর্থাৎ বুধবারেই তদন্ত প্রতিবেদন তৈরি করে, যেহেতু জিডি হয়েছে একটি এবং রিমান্ডও মঞ্জুর করা হয়েছে, ওইটির একটি 3 দিনের রিমান্ড শেষ হয়েছে, তার একটি প্রতিবেদন তৈরি করে তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন তিনি আদালতে দাখিল করেছেন যে কি হয়েছে। এবং আমরা যেটি পেয়েছি ওই ঘটনাটি হুবহু সেভাবেই তিনি বর্ণনা করেছেন। উনি সেটা উল্লেখ করেছেন যে হান্নানের মোটরসাইকেল যে জিক্সার এবং হর্নেট ব্যবহার হয়েছে, এবং পরবর্তী যে নাম্বার প্লেট যুদ্ধ, সেগুলো সব তিনি ডিটেল এখানে উল্লেখ করেছেন। কিন্তু যেটি হয়েছে যে কোনো কারণে বিজ্ঞ আদালত মনে করেছেন যে এটি হয়তো তিনি আরও 2 দিন পরে দেখবেন, সেই জন্য তিনি আসলে নতুন একটি তারিখ দিয়েছেন, 21 তারিখ, অর্থাৎ রোববারে তিনি আসলে প্রতিবেদনটি দেখবেন, দেখে পুলিশের পক্ষ থেকে যথাযথভাবে আবেদনটি করা হয়েছে। আচ্ছা, এবার যে জায়গাটি সেটা শনাক্ত তো 2 জন ব্যক্তি হলেন, যে 2 জন এই হামলার সঙ্গে যুক্ত। তারা আসলে তাদের অবস্থান সম্পর্কে আসলে তদন্তকারী সংস্থা কি জানে? মানে আপনি মাত্র বলছিলেন যে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে বা দেওয়া চেষ্টা হচ্ছে, এই ধরনের নানান গুঞ্জন কিন্তু নানা জায়গায় আছে, একদম বাস্তব আলোচনার মধ্যে যেমন আছে, সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল আলোচনাতেও তেমন ভাবে আছে। আসলে পরিস্থিতিটা কি আসলে তারা? আচ্ছা, এখানে আমি ঘটনার পর থেকেই
নিবিড়ভাবে যারা এইটার ছায়া তদন্ত করছেন এবং হচ্ছে যারা আসলে মূল তদন্ত করছেন, এখন এই মুহূর্তে ডিবির কাছে আছে, মামলাটি হস্তান্তর করা হয়েছে পল্টন থানা থেকে। তো সকলের সাথে আমি আসলে যোগাযোগটা রেখেছি। কারণ কেন রেখেছি সেটা হচ্ছে যে বাহিনীগুলো এখানে যেহেতু একাধিক ঘটনা, ছোট ছোট কিন্তু অনেকগুলো ঘটনা, যেহেতু পরিকল্পিত ঘটনা, তো প্রত্যেকটা ঘটনায় আলাদা আলাদা করে সবাই তদন্ত করছিলেন। তো সেই জায়গা থেকে ধরেন যে কোনো একটি বাহিনীর সাথে যদি আমি থাকি তাহলে আসলে পুরো ঘটনা আমি পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার কাছে যেটা এখন পর্যন্ত টিল না, আমি আপনার সাথে বসে কথা বলছি, এখন পর্যন্ত যদি আমি আপনাকে এক বাক্যে বলি যে ওই যে মূল শুটার এবং তার মোটরসাইকেল চালক, এই দুজনকে আসলে মূলত খোঁজা হচ্ছে। এরাই হচ্ছে মূলত হাতে আসলে তারাই বলতে পারবে কারণ কি, কেন টার্গেট করা হয়েছে। ওকে, তো সবার চোখও কিন্তু এখানে, সবার নজরও হচ্ছে এখানে। এখন আপনি অন্য যত আসামি ধরেন না কেন, কেউ আসলে প্লিজড হবে না, এটা হচ্ছে খুব স্বাভাবিক। এই যে কথাটা বললাম, এই চাপটি নিয়েই কিন্তু প্রত্যেকটি বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। এখন আপনি যেটা বলতে যাচ্ছেন অবস্থান সম্পর্কে আমরা আসলে দুই রকমের তথ্য পাচ্ছি। কীরকম সেটা হচ্ছে বাহিনীর অর্ধেক, আমি একদম সুস্পষ্টভাবে বলছি অর্ধেক। কেন বলছি, বাহিনীর কয়েকটি সংস্থা যারা এটির সাথে তদন্তে আছেন তারা মনে করছেন যে হ্যাঁ, ইতিমধ্যেই সে বর্ডার ক্রস করে তারা দুজন আসলে ভারতে পালিয়ে গেছেন এবং তাদের দুজনে পালানোর জন্য যে মানব পাচারকারী মূলত যিনি তিনি সহ মিসিং আছেন, তাকেও কোনোভাবে পাওয়া যাচ্ছে না। তো তারা ধারণা করছে যে সেদিন রাতের মধ্যে, মিডনাইটের মধ্যে বাংলাদেশে বর্ডার ক্রস করে চলে গেছে। এবং ওই যে ময়মনসিংহ বর্ডার কথা আমরা ইতিমধ্যে অন্যান্য মিডিয়ার মাধ্যমে শুনেছি এবং পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে সেখানে সিকিউরিটি বাড়ানো হয়েছে। তো সব দিক থেকে আমরা নিশ্চিত যে হ্যাঁ, ওই বর্ডারটাই হচ্ছে টার্গেটেড এরিয়া। এবং হচ্ছে সবশেষ যখন শুটার এবং হচ্ছে তার মোটরসাইকেল চালক যখন মোটরসাইকেল প্লেস করে এবং তার অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যখন মোহাম্মদপুর এলাকা ছাড়লো, তখন কিন্তু সেই গতিপথটাও কিন্তু সেদিকই দেখায়, ইন্ডিকেট করে তারা যে রুটগুলো ইউজ করেছে। তো সবশেষ প্রাইভেট কারও ব্যবহার যেটি করা হয়েছিল সেটি চালককেও গ্রেপ্তার করা হয়েছে। তো এখন পর্যন্ত নিশ্চিত যে ঘটনা ঘটিয়ে শুটার এবং হচ্ছে সে মোটরসাইকেল চালক হচ্ছে ময়মনসিংহ বর্ডারের দিকে গিয়েছেন, যেটা হালুয়াঘাট বলা হচ্ছে। আচ্ছা, কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে কেউ মনে করছেন যে হচ্ছে বর্ডার ক্রস করে ফেলেছে, আবার ঠিক একই সমপরিমাণ যদি আমি বলি যে অন্য এজেন্সিরা, সমসংখ্যক এজেন্সিরা তারা মনে করছেন যে হচ্ছে, আমি আরও সুনির্দিষ্ট করি, সেটি হচ্ছে দুটি সংস্থা মনে করছে যে তারা বর্ডার ক্রস করে গেছে, আবার দুটি সংস্থা মনে করছেন যে দেশে আছেন, বর্ডার আশপাশে আছেন, বাট বর্ডার ক্রস করতে পারেনি। এখন মজার বিষয় হচ্ছে, আপনি প্রশ্ন করতে পারেন যে কেন এই দ্বিধা। এই দ্বিধার জায়গা থেকে আপনার কাছে আসি। আমরা, আপনার নিশ্চয়ই মনে আছে যে এই ঘটনার পরপরই একদিনের মাথায় আমরা একটি সেলফি দেখতে পাই সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেলফি ছড়িয়ে পড়ে যে সেটা, ওই সেলফি দিয়ে বলা হয় যে হচ্ছে সেটি হচ্ছে ইন্ডিয়াতে গিয়ে আসলে এই সেলফি পাঠানো হয়েছে। এবং ওই সেলফিটি প্রকাশ পাওয়ার পর, এটিও আমি কেন বলছি গুরুত্ব দিয়ে, কারণ এটিও যে তদন্তে খুব বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে সেটা আমি নিজে সামনে থেকে দেখেছি। ওই সেলফিটা দেখার পর যখন দাবি করা হলো, ছড়িয়ে দেওয়ার পর যখন দাবি করা হলো যে হচ্ছে তারা অলরেডি চলে গেছে দুজন, সে এবং ইন্ডিয়ায় গিয়ে সেলফি পাঠিয়েছে, এবং তখন যারা তদন্তকারী সংস্থা তাদের মধ্যে একটি হতাশা তৈরি হয়ে গেল যে তাহলে আমরা আসলে হারিয়ে ফেললাম কিনা। এবং এই যে হতাশাটা, আপনি একটু যদি খেয়াল করেন যে আমি একটা কাজ করে যাচ্ছি স্পন্টেনিয়াসলি, সেটার মধ্যে একটি ফ্লো আছে, একটি ধারাবাহিকতা, আমি কাজ করে যাচ্ছি, এর মধ্যে যখন আমার মধ্যে একটা নেগেটিভ একটা ইমপ্রেশন চলে আসবে যে আহা, আমি তাহলে কি যেটার জন্য আমি, যে রেজাল্টের জন্য আমি কাজ করছি সেটা কি তাহলে পেলাম না, তাহলে কিন্তু এমনিতে আপনার কাজের ফ্লো কমে যাবে খুব স্বাভাবিকভাবে। আবার একই ওই ছবির কারণেই দুটি সংস্থা খুব গুরুত্ব দিয়ে খুব স্ট্রংলি বলছে যে না, তারা দুজন আসলে তদন্তকে ডাইভার্ট করা হচ্ছে, কিংবা যে কারণে হোক না কেন। এখন তাদের লজিকটা কি, যে ছবি দেখে তারা মনে করছে দুটি বাহিনী যে হচ্ছে যে চলে গেছে, সে একই ছবিকে আবার তারাই সিগনিফিকেন্টভাবে বলছে আচ্ছা দেখেন, ঠিক এইভাবে আমার সাথে আলোচনা, আমাকে কনভিন্স করার চেষ্টা হয়েছিল ওই দুটি বাহিনীর পক্ষ থেকে যে আচ্ছা ভাই দেখেন, আপনি ধরেন যে আপনি নিজে ওই শুটারের জায়গায় নিজেকে রাখেন, আপনি ইন্ডিয়াতে গিয়ে একটা সেলফি পাঠালেন, আপনি কি ওই কাজটা করবেন কিনা? কারণ আপনি মাত্র বর্ডার ক্রস করেছেন, আপনাকে কিন্তু এখনও ট্রাভেল করতে হবে কিছু জায়গা, আপনাকে আপনার সেফ জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। এখন আগে যদি আপনি কনফার্ম করে দেন যে হচ্ছে আমি বর্ডার ক্রস করে ফেলেছি, ওই দেশেও তো আপনি নিরাপদ না সেফলি ট্রাভেল করার জন্য। এটা খুবই লজিক্যাল। এবং বললেন যে হচ্ছে এটা কিভাবে হয়, তারা যদি বলতে চায়, তারা নিশ্চয়ই তাদেরকে কানেক্টেড কাউকে বা হচ্ছে যারা আসলে মাস্টার মাইন্ড তাদেরকে আসলে কনফার্ম করার জন্য হ্যাঁ আমরা বর্ডার ক্রস করেছি, এটার জন্য তো ছবি পাঠানোর দরকার নাই, একটা টেক্সট হলেও তো হয়ে যাচ্ছে যে ইয়েস ডান, বা হচ্ছে আমি চলে আসছি, আমি সেফ, এটুকু তো যথেষ্ট। ছবিটা কেন তুলবে? এইখানের মধ্যে ওই দুই বাহিনীর সংস্থা আসলে তারা মনে করছেন এটা আসলে একটা ট্র্যাপ। বাহিনীগুলোকে যারা আসলে এখন তো তারা তো মানে বিভ্রান্ত করা, যে ছবি দেখে দুটি বাহিনীর কথা আমি বলছি এবং তাদের দায়িত্ব নিয়ে আমি বলছি যে হচ্ছে তাদের সাথে যখন কথা বলছি তারা বলছে ভাই চলেই গেছে, আমরা আসলে পারলাম না, মিস করে ফেললাম, শুধুমাত্র একটি ছবিকে কেন্দ্র করে।
এবং ওই ছবিটাই আবার হচ্ছে উল্টো প্রমাণ দিচ্ছে যে হচ্ছে না, ওই যে বাহিনীগুলোর যে হতাশ হয়ে গেল এটাই আসলে টার্গেট ছিল ওই ছবিটা ছড়িয়ে দেওয়ার। তাহলে এই যে বাহিনীর ভেতরে তার অবস্থান নিয়ে এই যে দ্বিধাবিভক্তি বা বিভ্রান্তি বলি বা দুপক্ষ দুই রকম মনে করছে, এটার কারণে আসলে তদন্তের ওপরে বা তদন্তের সমন্বয়ের জায়গাটাতে বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে নাকি? অবশ্যই পড়ছে, অবশ্যই পড়ছে। কারণ হচ্ছে কি, আপনি ওই যে আমি একটা বললাম যে হতাশার কথা, এটা আসলে খুব সাইকোলজিক্যাল একটা বিষয়। আমরাও যখন কাজ করতে গিয়ে দেখি যে আমি যখন একটি ভালো রিপোর্ট তুলে আনতে গিয়ে খুব একটা স্ট্রং এভিডেন্সের অপেক্ষায় আছি, আমি হয়তো পাবো, কিন্তু সেটা পেলাম, তখন আমি কিন্তু হতাশ হয়ে যাই। ওই রিপোর্টটা হয়তো দেখা যায় ওই রিপোর্টটা উঠেই আসে না। একইভাবে কিন্তু সাইকোলজি আমরা কাজটা করে বাহিনীর মধ্যেও দেখেন, যদিও মানে তারা প্রফেশনাল, কিন্তু তারপরও মানুষ তো সেই জায়গাটা যেটা হয়, যেমন আমি যে দুই বাহিনীর কথা বলছি, তারা কিন্তু এখন ধরেন যে ওই যে ওদের দুইজনকে ডিটেক্ট করে তারা যে দেশে আছে ওইটা ধরে নিয়ে যে কাজ চালাবে স্ট্রংলি, সেই জায়গায় কিন্তু একটা ভাটা পড়েছে। আবার যারা কনফিডেন্ট আছে যে না দেশের ভিতরে আছে, তারা কিন্তু খুব জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন যে আসলে বিশেষ করে ফিলিপস নাল যে হচ্ছে মানব পাচারকারী, যে মিসিং আছে এখনও, তাকে ট্র্যাক করার জন্য প্রচণ্ড রকমের তৎপরতা চালানো হচ্ছে। হ্যাঁ, তো তাকে যদি ট্র্যাক করা যায়, এবং ধারণা করা হচ্ছে যে ফিলিপস নালই হচ্ছে বর্ডারের আশপাশে কোনো একটি নিরাপদ জায়গায় দুজনকে লুকিয়ে রেখেছেন, এবং তার সাথে দুজনের সাথে ফিলিপও আছেন। তো কারণ হচ্ছে এখানে একটা লজিক তারা করেছেন যে ফিলিপ আসলে লম্বা সময় লুকিয়ে থাকতে পারবে না, একটা সময় সে বের হতেই হবে। তো এর মাঝখানে যদি তাকে ডিটেক্ট করা যায়, তাহলে ওই দুই শুটার এবং হচ্ছে তার সহযোগীর অবস্থান তো খুব সহজে নিশ্চিত করা যাবে। যাবে। আচ্ছা, একদম শেষ করব আমরা। শেষ প্রশ্নটা যদি করি, এই যে টোটাল ঘটনাটা ঘটলো বা এইটার যে ইম্প্যাক্ট আমরা দেখছি, একদিকে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ব্যস্ত এদেরকে ট্রেস করা বা এই তদন্তের একটা মীমাংসায় পৌঁছানোর জন্য, আরেকদিকে রাজনৈতিক যে আবহ, রাজনীতির মাঠের যে পরিস্থিতি, সেই জায়গায় আসলে সার্বিক নিরাপত্তার জায়গা নিয়ে একটা বড় ধরনের প্রশ্নচিহ্ন কিন্তু আমাদের সামনে আছে। এই প্রশ্নচিহ্নের জায়গাটা আসলে, এই প্রশ্নটা আসলে কত বড় বলে মনে করেন? মানে প্রশ্নটা আসলে কতটা ধর্তব্যে নেওয়ার মতো? আচ্ছা, আপনি ধর্তব্যে না নিয়ে উপায়টা কি? কারণ আপনি যদি সামগ্রিক সিচুয়েশন চিন্তা করেন, এই যে দেখেন, আপনাকে একটু টাইম ফ্রেমটা একটু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে আমরা আগের দিন পেলাম তফসিল, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ফেব্রুয়ারির 12 তারিখ করা হলো। তো তার মানে কি, একটা ইলেকশনের একটা প্রসেসের মধ্যে দেশ ঢুকে গেল। পরদিনই হচ্ছে ওসমান হাদির উপর হামলার ঘটনাটি ঘটলো। এবং দেখেন, হাদির উপর হামলাটা আগে হতে পারতো, সেটি হয়নি। কেন হয়নি? তার মানে আমরা ধরে নিতেই পারি, আমাদের ধরে নেওয়ারও কিছু নেই, এটি মোটামুটি নিশ্চিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সদস্যরা কিন্তু মনে করছে যে আসলে এটা আসলে নির্বাচনকে কেন্দ্র করেই হাদি যে এর আগে খুব বেশি নিরাপত্তা বলেনি, কখনোই না। সে আগে যা ছিল এখনো তাই ছিল। তো সেই জায়গাটা আসলে এটা পুরোটা ওই নির্বাচনের সাথে কানেক্টেড। এখন আপনি বলছেন যে দেশের নিরাপত্তা, এখন নিরাপত্তার জায়গা যদি আসে, তাহলে সামনে নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তার সংখ্যা কিংবা নিরাপত্তা যে আরও বাড়াতে হবে, সেটি নিয়ে তো একদম প্রতিদিনই কথা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও স্বীকার করছেন যে আরও নিরাপত্তা জোরদার করতে হবে, এবং যারা হচ্ছে ধরেন যে নিরাপত্তা বিশ্লেষক আছেন, তারাও কিন্তু একই কথা বলছেন, তারা কিন্তু বারবার এই জায়গাটা কনসার্ন জানাচ্ছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি যদি ধরে নেই যে নির্বাচনকে টার্গেট করেই হচ্ছে হাদির উপর হামলা হলো, তাহলে প্রথম দিনই আপনাকে দেখিয়ে দেওয়া হলো যে আমরা আসলে কতটা অরক্ষিত আছি। তার সাথে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত সহিংসতা বাড়বে, সেটাও খুব স্বাভাবিক, এটা সবাই জানে। আচ্ছা, তার সাথে প্রশ্ন হচ্ছে যে আমরা গত 1.5 বছরে 5 আগস্টকে যদি আমরা একটা বেজ লাইন ধরি, তারপরে আমরা আসলে সেই অর্থে দেশের শৃঙ্খলা ফেরাতে পেরেছে কিনা, এবং তার পাশাপাশি আমরা আমাদের যে বাহিনীর একটি বড় অংশ হচ্ছে পুলিশের সাপোর্ট, যেটা পুলিশের মোরাল যে এফিসিয়েন্সি, সেটা আমরা আসলে ফেরত আনতে পেরেছি কিনা, সেই জায়গা থেকে আমরা বলবো এখনও শতভাগ হয়নি। তারপর হচ্ছে পুলিশের অস্ত্র লুটের ঘটনা আমরা দেখেছি, সেগুলো শতভাগ উদ্ধার হয়নি। তো এখন আবার এই নির্বাচনকে সামনে রেখে আমরা যেগুলো দেখি যে অপরাধ চক্র বলি, রাজনৈতিক অপরাধ যেগুলোকে বলি, সেগুলো সক্রিয় হচ্ছে বা হবে, এটা খুবই স্বাভাবিক। তাহলে কোন জায়গা থেকে আপনি আরেকটি প্রতিবেদনে এর পরপরই আপনি দিয়েছেন যে অস্ত্রের ঝনঝনানি বাড়ছে, ক্রমাগত এই ধরনের এক ধরনের তৎপরতা বাড়ছে, সেইটার মধ্যে মোটামুটি এক ধরনের যে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্নভাবে আসলে অবৈধ অস্ত্রের যে জায়গাগুলো কেনা বেচা এটা চলছে পুরোদমে। তো সেই জায়গায় হচ্ছে নির্বাচন কি ইটসেলফ
নির্বাচন নিজেই কি আসলে সংকটে পড়ে যায় কিনা, নির্বাচন হওয়া না হওয়ার প্রশ্নটা কি বড় হয়ে ওঠে কিনা? এখন আপনি কোনটাকে গুরুত্ব দিবেন? আপনার দেশের শৃঙ্খলার অবনতি যদি খুব বেশি হয়, সে সময় কি আপনি আসলে আপনার নির্বাচনটা করতে পারবেন? পারবেন না কিন্তু। তো আলটিমেটলি আপনি যদি নির্বাচন করতে চান, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আগে হচ্ছে শৃঙ্খলার জায়গাটা ফেরত আনতে হবে। আপনি দেখেন যে এখানের মধ্যে হাদির যে ঘটনা, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট। হাদির ঘটনা কিন্তু শুধুমাত্র এমন না যে একজন ওসমান হাদি হচ্ছে আহত হলেন কিংবা হচ্ছে মৃত্যু সংখ্যায় চলে গেলেন। এইখানে আপনি দেখেন হাদির এই ঘটনার পর যারা আসলে নির্বাচনের প্রার্থী, মূলত কেউ কিন্তু নিজেকে আর সেফ মনে করছেন না। এবং শুধু সেফ না, তারা তাদের পাশের ব্যক্তিকেও কিন্তু এখন আর বিশ্বাস করতে পারবে না। তো এরকম একটি সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি একটি নির্বাচন আয়োজন যদি করতে চান, তাহলে আপনাকে কি এখন নির্বাচনের চেয়ে জরুরি হচ্ছে নির্বাচন যে হবে সেই এবং এটা ঘিরে যে সবাই যে প্রার্থীরা যে নিজেদের মতো করে প্রচারণা চালাবেন, সেজন্য তাদের সিকিউরিটি কনসার্ন। এখন সিকিউরিটি কনসার্ন আগে তো আপনাকে প্রুফ করতে হবে যে তারা যে আসলে সিকিউর, তার যে ঘর থেকে বের হবে। যেটা আসলে হচ্ছে গেল 1.5 বছরে, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরে 1.5 বছরে যেটা আসলে হচ্ছে এস্টাবলিশ করা গেল না যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো, এইটা যে 1.5 বছরে যেটা গেল না, সেটা এই কয়েক মাসের ভেতরে সম্ভব? আমাকে যদি বলেন তাহলে ব্যক্তিগতভাবে আমি বলবো না। ধন্যবাদ সামদানি হক। শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন। তার উপরে হামলাকারী যারা, তাদের অবস্থান নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যেই সুস্পষ্টভাবে সামদানি হক নাজম বললেন যে তাদের মধ্যে এক ধরনের দ্বিধাবিভক্তি আছে। কেউ বলছেন ভারতে পালিয়ে গেছে, কেউ বলছেন দেশেই অবস্থান করছেন। এই যে দ্বিধাবিভক্তি এবং পাশাপাশি এই হামলা এবং নির্বাচনী আবহ, রাজনীতিতে এর প্রভাব, এই সব কিছু মিলিয়ে এক ধরনের বড় চাপ তৈরি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাগুলোর উপর, তদন্তকারী কর্মকর্তা হিসেবে যারা আছেন বা একদম তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় যারা তদন্ত কাজে সহায়তা করছেন। এই চাপ সামলে শেষ পর্যন্ত এদের যে ফয়সাল এবং আলমগীর যে দুজন শনাক্ত হয়েছেন, তাদেরকে আসলে গ্রেপ্তার করা বা তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হবে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। পাশাপাশি আরেকটি বড় প্রশ্ন হচ্ছে শরীফ ওসমান হাদির ওপর হামলা যেই সতর্ক বার্তা দিয়ে গেল, সেই সতর্ক বার্তা আসলে প্রশাসন ঠিকভাবে পাঠ করতে পারছে কিনা, তারা আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে কিনা, এবং সেটা দিলে তারা আসলে কিভাবে এটা বাস্তবায়ন করবে, বিশেষত নির্বাচনের আগের এই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে। প্রশ্নটি থাকছে, চর্চার সঙ্গে থাকুন। চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কমেন্ট বক্সে আপনার মতামত জানান।